বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী। আমার পায়ে বসা আছেন ব্যারিস্টার রাসনা ইমাম এবং ডানে রয়েছেন ব্যারিস্টার শিহাবুদ্দিন খান। স্বাগত আপনাদের দুজনকেই। ব্যারিস্টার রাসনা ইমাম, আপনাকে বিশেষভাবে স্বাগত। প্রথমবারের মতো আপনি তৃতীয় মাত্রায়। যেহেতু আপনারা দুজনই আইনজীবী, আমি যে প্রশ্নটা করতে চাই যে বাংলাদেশে আপাত দৃষ্টে অনেকেই মনে করেন যে একটা বড় রাজনৈতিক সংকটের মধ্যে বাংলাদেশ আছে। একটা সংকট থেকে উত্তরণ হয়েছে, কিন্তু সংকটটা আসলে কাটেনি। এখনকার পরিবেশটা আরও বেশি ধোঁয়াটে, অস্বচ্ছ। এবং এই জায়গায় বাংলাদেশের সংবিধান এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, সংবিধান এবং বাংলাদেশের বিচার বিভাগ বা উচ্চ আদালত এই সংকট সমাধানে কোনো ভূমিকা রাখতে পারবে কিনা, রাখতে পারছে কিনা? ব্যারিস্টার রাসনা ইমাম। জি, সংকট তো অনেকগুলো। তার মধ্যে প্রথমে বলি যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার এখন রয়েছে সেটা তো একভাবে দেখতে গেলে এক্সট্রা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, কারণ সংবিধান অনুযায়ী বা সংবিধানে কন্টেমপ্লেট করা ছিল না এই ধরনের একটা অন্তর্বর্তীকালীন সরকার। তো এটা কিভাবে সংকট? এটা সংকট এভাবে যে সংবিধানের বাইরে গিয়ে যেহেতু এই সরকারটা গঠন করা হয়েছে, তাহলে এই সরকারের এখতিয়ার কি আছে কিনা ঢালাওভাবে সংস্কার করার, কারণ এখন আমরা সবাই সংস্কার নিয়ে কথা বলছি। সো এটা একটা ইস্যু যে ঢালাওভাবে সংস্কার করার এখতিয়ার আছে কিনা, অ্যান্ড করলেও কি ব্যাপারে ওনারা সংস্কার করতে পারেন। সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে, সেটার এখতিয়ার তো ওনাদের নেই। অ্যান্ড সেটার এখতিয়ার কাদের আছে আমরা আইন অঙ্গনে সবাই জানি যে সংবিধান সংস্কার করতে হলে বা যদি সংবিধান পুনর্লেখনের কথা আপনি বলেন, যেটার সাথে আমি একেবারেই একমত না, তাহলে আমাদের দরকার হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটা একটা ইলেক্টেড বডি, যেটার মাধ্যমে ৭২ সালে আমাদের সংবিধান অ্যাডপ্ট করা হয়েছিল, ড্রাফট করা হয়েছিল। তাছাড়া তো আমাদের সংবিধানে ১৪২ বলাই আছে সংবিধান সংস্কার করতে হলে পার্লামেন্টে 2/3 মেজরিটির মাধ্যমে করা যাবে। সো পার্লামেন্টও আমাদের এখন নেই। সো সংবিধান সংস্কার তো এই সরকার করতে পারবেন না। অ্যান্ড সংবিধান সংস্কার কমিশন থেকে কি সুপারিশ আসবে আমি জানি না, বাট এটা তো বিবেচনায় রাখতে হবে যে কারা করবে। সো একটা ঐক্যমত তৈরি না করে যদি সুপারিশগুলো আসে, বিশেষ করে রাজনৈতিক একটা ঐক্যমত, তাহলে ওই সুপারিশগুলো আদৌ উইল ইট সি দ্য লাইট অফ দ্য ডে, উই ডোন্ট নো। তো এটা একটা। আরেকটা আপনি সংকটের কথা বলছিলেন যে এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা আমি একটু আনতে চাচ্ছি যে এটা কিন্তু একটা সাম্প্রতিককালে আদালতে 15th অ্যামেন্ডমেন্ট, 13th অ্যামেন্ডমেন্ট এগুলো নিয়ে যে মামলা বা নিষ্পত্তির অপেক্ষায় কিছু নিষ্পত্তি সিদ্ধান্ত আমরা দেখলাম, সেগুলো নিয়ে বিতর্ক আছে। সেই বিতর্ক সম্পর্কে আমি আপনাদের মতামত শুনতে চাই। জি, এখানে ইন্টারেস্টিং, কারণ এখানে কিছু জিনিস কিন্তু আইনের চোখে দেখতে গেলে খুব স্পষ্ট। একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছিল কিন্তু দুভাবে। তত্ত্বাবধায়ক সরকারের ইন্ট্রোডাকশনটা হলো ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে, 13th অ্যামেন্ডমেন্ট। সেটাকে আদালতে চ্যালেঞ্জ করা হলো, হাইকোর্টের রায় আসলো বাতিল করে, আপিল বিভাগের রায় আসলো জাস্টিস খায়রুল হক, চিফ জাস্টিস খায়রুল হক, এটাকে বাতিল করে। তো এটা কিন্তু একটা বাধা তত্ত্বাবধায়ক সরকারকে রিভাইভালের পথে, এবং এই বাধাটা কিন্তু এখনো আছে, কারণ সেই আপিলের রায়ের বিরুদ্ধে সিভিল রিভিউ পিটিশন এখনো আপিল বিভাগে পেন্ডিং। সো একটা ধারণা এমন একটা দেয়া হচ্ছে, আমি দেখছি সেটা গণমাধ্যমে হোক বা আমাদের আইন অঙ্গন থেকেও আসছে, যে রিভাইভাল হয়ে গেছে। রিভাইভাল কিন্তু হয়নি পঞ্চদশ সংশোধনীর জাজমেন্টের মাধ্যমে। পঞ্চদশ সংশোধনী যেটা তত্ত্বাবধায়ক সরকারকে আবারও বাতিল করেছে, এইটার রায়টা একটা সেকেন্ড বাধা। এই সংশোধনীটা একটা সেকেন্ড বাধা ছিল। এই বাধাটা তত্ত্বাবধায়ক সরকারের রিভাইভালের পথ থেকে এখন সরে গেছে, কিন্তু ত্রয়োদশ সংশোধনী রিভিউ পিটিশন যখন পর্যন্ত অ্যালাউ না করা হবে তখন পর্যন্ত কিন্তু সেই বাধাটা রয়ে গেছে। সো এখনো রিভাইভাল হয়নি। যদি বাধাটা সরে যায় এবং রিভিউ পিটিশন অ্যালাউ করে দেয়, যেটা হয়তো ইন অল প্রবাবিলিটি হবে, কারণ আমরা দেখছি যে এখন রাজনৈতিক সদিচ্ছে আছে, একটা স্বাধীন বিচার বিভাগও মোটামুটি স্বাধীনভাবে ফাংশন করতে পারছে। সো ওনারা হয়তো এটাকে প্রাধান্য দেবে, যেহেতু এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি হয়ে যায় তাহলে কিন্তু আরেকটা রাজনৈতিক সংকট সৃষ্টি হয়, কারণ রিভাইভালের অর্থই হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তখন নির্বাচন করতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার না। এ ব্যাপারে কিছু ইস্যুজ আছে। একটা ইস্যু হচ্ছে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার যে ফর্মে ছিল সেই ফর্মটাও কিন্তু বিতর্কিত, কারণ তখন প্রধান হওয়ার কথা ছিল কার?
ইমিডিয়েট সিনিয়র মোস্ট জাজ আপিল বিভাগের, যেটা নিয়ে বিএনপির আমলে আপনার তো মনে আছে নিশ্চয়ই যে একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল, কারণ ওনার জাজেসদের রিটায়ারমেন্ট এজটা বাড়ানো, বিচারপতি কে এম হাসান সাগা যেটা ছিল। তো তাহলে ওই আকারেই কি আমরা চাই? কারণ এখন কিন্তু একটা কনসেনসাস বিল্ড করছে, আমি দেখতে পাচ্ছি যে না, আমরা বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকার থেকে আলাদা করতে চাই, কারণ এটা বিচার বিভাগের স্বাধীনতাকেও এফেক্ট করে এবং করে। একটা ক্যারেট ঝুলতে থাকে ওনাদের সামনে যে আমি যদি এই সরকারকে খুশি করি সেই ক্ষেত্রে আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হব। সো যে ফর্মে ছিল তত্ত্বাবধায়ক সরকার সেই ফর্মে কি আমরা চাই তত্ত্বাবধায়ক সরকার? এই জিনিসগুলো কিন্তু কনসেনসাস বিল্ড করতে হবে, এক্সপ্লোর করতে হবে। এবং সেকেন্ড আরেকটা ওপিনিয়ন আমি দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে কি আমরা রূপান্তর করতে পারবো নাকি তত্ত্বাবধায়ক সরকার? একেবারেই না। এই দুটো তো পুরোপুরি ভিন্ন জিনিস, কম্পোজিশনই আপনি দেখেন তো পুরোপুরি আলাদা। একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে যেটার ডক্ট্রিন অফ নেসেসিটি হচ্ছে বেসিস এই অন্তর্বর্তীকালীন সরকারের তো কোনো সাংবিধানিক বেসিস নাই, ওয়ারেজ তত্ত্বাবধায়ক সরকার তো একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে পড়বে, যেটা দেয়া আছে যে কারা এখানে বসতে পারবে উপদেষ্টা হিসেবে। সো এই দুটো আই ক্যান সি আ পলিটিক্যাল ক্রাইসিস কামিং। যে এটা কি দেখেন, এটা কি যেমন ধরেন এই সরকারকেও তো একটা অপিনিয়ন সুপ্রিম কোর্ট দিয়েছে যে ঠিক আছে তারা ওত নিতে পারে সংবিধানের আওতায় বা সরকার পরিচালনা করতে পারে, যে একটা তত্ত্বাবধায়ক সরকার বিধান যদি ফেরত আসে এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলো, সেটা কি সম্ভব? অ্যাবসলিউটলি, এটা ছাড়া কিন্তু আর কোনো উপায় থাকবে না। তখন ওই সরকার নির্বাচন করবে, ওই সরকারের অধীনে নির্বাচন হবে, 90 দিন পর্যন্ত ওই সরকারের মেয়াদ থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে হ্যান্ড ওভার করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে। সো রিভাইভাল হলে তখন আমাদের এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হবে, এবং এটাই ইজ দ্য অনলি ওয়ে। এখন রিভাইভালটা যদি পেছানো হয় যে নির্বাচনের পরে রিভাইভাল হবে, সেই ক্ষেত্রে আবার আরেকটা প্রশ্ন আছে, যে সংবিধানে আগে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেটা যদি ফেরত আসে তাহলে যে চিত্রটা দাঁড়াবে সেই চিত্র সকল রাজনৈতিক দল মেনে নেবে কিনা? যে এখানেই আমার প্রশ্ন, কারণ এই তাহলে যে চিত্রটা আসে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস, এক্স্যাক্টলি, এবং তিনি কে তাকে এখনকার সেটা তো রাজনৈতিক দলগুলো, বর্তমান রাজনৈতিক দলগুলো অ্যাবসলিউটলি। এই জন্যই আমি বললাম যে রিভাইভাল হলেও যে আকারে রিভাইভালটা হবে সেটা হচ্ছে অরিজিনাল যা ছিল সেটা তো এখন বাস্তবে, মানে এটা তো রিয়েলিস্টিকই হবে না। ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস তো আমরা জানি, তার আগের চিফ জাস্টিস, মানে যেগুলো আপনি সবগুলো অ্যাডজাস্ট করতে চাইলেন, সবগুলোই তো গত 15 বছর যারা ছিলেন এবং দলীয় কারণে যাদেরকে চিফ জাস্টিস বানানো হয়েছিল, তো এটা জনগণের কাছে কিভাবে অ্যাকসেপ্টেবল হবে? তো আমাদের অনেকগুলো ক্রিটিক্যাল প্রশ্নর সম্মুখীন আমাদের ভেরি সুন হতে হবে। তত্ত্বাবধায়ক সরকার রিভাইভাল হলেই যে অটোমেটিক সব সমস্যার সমাধান তা নয়, এটা আরো অনেকগুলো সমাধান মানে সমস্যার সৃষ্টি করতে পারে, যেটা আমি বললাম। আমি মনে হয় এই যে বর্তমান উদ্ভূত পরিস্থিতির যে প্রসঙ্গটি টেনেছেন সেখানে আমি খুব প্রাসঙ্গিকভাবে মনে হচ্ছে জীবনানন্দ দাশের ওই খুব পরিচিত দুটি কবিতার লাইন, অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা। আমাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, একই সঙ্গে বিচারিক সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা হযবরল অবস্থা দেখা দিয়েছে। এই মুহূর্তে এটা বলার উপায় নাই যে সব কিছু স্ট্যাবল ওয়েতে এগোচ্ছে। আমি যদি রাশনাপার সাথে একটু ওই যেই সাম্প্রতিক যে 15 অ্যামেন্ডমেন্টের জাজমেন্ট এবং 13 অ্যামেন্ডমেন্টের যেটা রিভিউ পিটিশন যেটা পেন্ডিং আছে ওই প্রসঙ্গের সাথে যদি সংযুক্ত করি, আমার কাছে তো মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে যদি তারা সরকারের শুভাকাঙ্ক্ষী হতেন, আমি বলছি, আমি কারো নাম উল্লেখ করছি না, এই রিট পিটিশনটা নিয়ে আসা এবং এটা দ্রুত শুনানির ব্যবস্থা করা, আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ 15 অ্যামেন্ডমেন্টে অনেকগুলো সংশোধনী এসছে, অনেকগুলো হয়তো বা যেমন গণভোটের ইস্যুটা হয়তো বা প্রাসঙ্গিক হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে এভাবে করে তাড়াহুড়ো করাটা আমার মনে হচ্ছে যে খুব বিচারিকভাবে বুদ্ধিমানের কাজ হয়নি। কারণ এই প্রসঙ্গটি কিন্তু আসলে খুব যৌক্তিকভাবে চলে আসছে যে তাহলে যদি আমরা ধরে নিই যে 13 অ্যামেন্ডমেন্টের যেই সিভিল রিভিউটা পেন্ডিং আছে ওটা শুনানি হয়ে গেল, 15 অ্যামেন্ডমেন্টের যে হাইকোর্টের জাজমেন্টটা হলো সেটারও অ্যাপিল ডিভিশনে গিয়ে হয়ে রিভিউও হয়ে গেল, ধরে নিলাম যে এটা যদি সদিচ্ছা থাকে বা ওই ইচ্ছে থাকে সেটা হয়ে গেল, তাহলে আসলে এই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটার স্ট্যাটাসটা কী হবে বর্তমান রাষ্ট্র ব্যবস্থায়? এই ইন্টারিম গভর্নমেন্ট কি
তত্ত্বাবধায়ক সরকারের যেই ফরম্যাট সেটাতে রূপান্তরিত হবে, নাকি এই গভর্নমেন্ট তারা ইলেকশন দেওয়ার পর পরবর্তী সরকার ব্যবস্থায় সেটা ইয়ে হবে, সেখানে আবার কিন্তু একটা বড় আইনগত ডিসপিউট দেখা দেওয়ার সুযোগ আছে। হ্যাঁ, এটা ঠিক, যদি 15 অ্যামেন্ডমেন্টের জাজমেন্টের এই আলোকে যদি ওটা অ্যাপিলেট ডিভিশনে গিয়ে সেই মর্মে যদি ডিরেকশন আসে, হয়তো বা প্রাসঙ্গিক আকারে আসতেও পারে যে বর্তমান যে ব্যবস্থাপনার মধ্যে অ্যাড ইন্টারিম সরকারের এই সময়ে সেটার প্রয়োজন আছে কিনা, সেই ব্যাপারে হয়তো বা অ্যাপিলেট ডিভিশন তারা কোনো পর্যবেক্ষণ দিতে পারে, সেটা হয়তো বা একটা ওয়ে আউট হতে পারে। কিন্তু আমি এটার সঙ্গে সম্পূর্ণ একমত যে এটা কিন্তু একটি সত্যি সমস্যা সংকট পরিস্থিতির তৈরি করছে। আপনি জেনে থাকবেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যত আগ্রহ, তত কিন্তু আমরা এটার যে লাস্ট সময়ে অর্থাৎ 2006 সালের পরে এটার যে কনসিকুয়েন্সেসগুলো আমরা দেখেছি, সেখানে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করে দেখেছি যে আপনি যতই ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসেন, আস্থা অনাস্থার ইস্যু, বিশ্বাস অবিশ্বাসের ইস্যু কিন্তু পলিটিক্যাল দলগুলোর মধ্যে কিন্তু রয়ে যায় বা তারা সেটা চর্চা করেন। এখন আপনি এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যে ফরম্যাটে যেটা আছে, অর্থাৎ কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন সেটা যাচাই করতে গিয়ে আবার উনি না হলে তারপরে কে হবেন, এটা কিন্তু একটা অনেক বড় সংকটের তৈরি করবে। এবং আপনি জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেই ব্যবস্থাপনায় রাষ্ট্র ব্যবস্থাকে রেখে গিয়েছে তারা, এগুলো কিন্তু বুমেরাং হয়ে কাজ করতে পারে। এবং আপনি এমন হতে পারে যেগুলো প্রেসিডেন্সের বাইরে গিয়ে, দৃষ্টান্তের বাইরে গিয়ে আপনাকে অনেক সিদ্ধান্ত নিতে হতে পারে, যেটা হয়তো বা ঐতিহাসিকভাবে পরবর্তী সময়ে কিন্তু সমালোচনার কারণ হয়ে দাঁড়াতে পারে। এরপরেও একটা কথা তো ঠিক যে আমাদের দেশে এখন পর্যন্ত যে জনমানুষের কাছে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা সর্বাপেক্ষা গ্রহণযোগ্য একটি কনসেপ্ট ছিল। মানে আমরা যদি আমাদের 90 সালের পরের নির্বাচনী ব্যবস্থাগুলোর মধ্যে দেখি, আমাদের যে অভিজ্ঞতা, সেখানে আসলে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা বা দল নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। এখন এই ব্যবস্থা আমার কাছে তো মনে হচ্ছিল যে এই যে অ্যাড ইন্টারিম সরকার যারা এখন বিভিন্ন কমিশন, বিভিন্ন বিষয়ে সুপারিশ করার করছেন, এই ইলেকট্রাল সিস্টেম নিয়েও তারা কমিশন করেছেন, 15 অ্যামেন্ডমেন্টের এই মামলার শুনানি এবং রায়ের আগ পর্যন্ত কিন্তু আসলে এই অ্যাড ইন্টারিম সরকারের তাদের পরে অথবা তাদের অনুপস্থিতিতে অথবা পরবর্তী সরকারের টেনিউরের পরে কি ব্যবস্থায় নির্বাচন সম্পন্ন হবে, এটা কিন্তু একটি সংস্কারের না হলেও রাজনৈতিক ঐক্যমত্যে পৌঁছানোর জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেই ব্যাপারে কিন্তু আমরা কোনো উদ্যোগ দেখি নাই। এখন সেই উদ্যোগটা যদি তাদের এখনও নেয়ার মতো মানসিকতা থেকে থাকে বা আগ্রহ থেকে থাকে, সেটা হয়তো বা সামনের দিনগুলোতে দেখা যেতে পারে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা সেটা দেখি নাই। যদি এই অবস্থাই থেকে থাকে, তাহলে কিন্তু সত্যিকার অর্থে একটি আইনগত সংকট সামনে আছে, যেটাতে হচ্ছে যদিও আমরা এই ইন্টারিম সরকারকে নানাভাবে নানা বিশ্লেষণে জুরিসপ্রুডেন্সিয়াল অনেক আলোকে এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে যে এই ভ্যাকুমটা তো আসলে অনিবার্য, এই ভ্যাকুমের মধ্যে আসলে তারা সাংবিধানিক সেই ফ্রেমওয়ার্কের মধ্যে না থাকলেও আমরা তো এই সরকার ব্যবস্থাটাকে আসলে এমনভাবে আমরা প্রেজেন্ট করতে পারি না বা অ্যাড্রেস করতে পারি না যেটা অসাংবিধানিক। কারণ এটা আপনি জানেন যে তারা শুরুতে অ্যাপিলেট ডিভিশনের একটি রুলিং নিয়েছিল, পরবর্তীতে এটা নিয়ে কিন্তু বিস্তর আলাপ আলোচনাও হয়েছে। অর্থাৎ এই আপা যেটা বলেছিলেন যে ডক্ট্রিন অফ নেসেসিটির যে জায়গায়, আসলে তো সেই মানে বাস্তবতায় তো আমাদের ইগনোর করার সুযোগ নেই। তো সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটা জাস্ট কোনো জাজমেন্ট না, জাস্ট একটা অপিনিয়ন। ওটাই তো ওই আপৎকালীন সময়ে অ্যাপিলেট ডিভিশনের মতামত নেওয়া রুলিংটা, অর্থাৎ এটার একটা ফান্ডামেন্টাল লিগ্যাল বেসিস তৈরি করা। কিন্তু এটাও তো ঠিক যে এই প্রসঙ্গ তো থেকেই যাবে। এখন প্রসঙ্গক্রমে আমি এটাও আবার বলতে চাই যে 2008-9 সালে যেই সরকার, মানে আমি যদি বলি 111-এর যে সরকার, ওটাও কিন্তু আপনি সাংবিধানিক সরকার ছিল না। তো ওই সরকারের ধারাবাহিকতায়ও কিন্তু আমরা এই ফ্যাসিস্ট রিজিমকে বলা হতো বিশেষ সরকার, সেনা সমর্থিত সরকার, এই যে আমরা টার্মগুলো ইউজ করেছি, এখন পর্যন্ত কিন্তু ওই সরকারের নিয়ে কিন্তু কথা হয় নাই, লিগ্যালিটি নিয়ে কিন্তু কথা হয় নাই। চমৎকার বিষয় হচ্ছে 15 অ্যামেন্ডমেন্টের যেই 7 ক খ, যেটা ওনারা এই ফ্যাসিস্ট হাসিনা সরকার যেটা করলেন, পাশ করেছিলেন, যেই
কারণে তারা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হিসেবে তারা সেটাকে বিবেচনা করতে চেয়েছেন, সেই একই অপরাধে তো এই যেই 111-এর বিশেষ সেনা সমর্থিত সরকারের কি বলে নিয়ন্ত্রণাধীন নির্বাচনে তারা যে নির্বাচিত হলেন, এটা তো একই প্রেক্ষাপটে হয়েছে। ওই আলোচনায় আসলে তো একইভাবে তারাও, তাদের ওই সরকার, ওই নির্বাচনও তো অবৈধ। মানে আপনি যদি সংবিধানের 7-এর ক খ, যেটা অসাংবিধানিকভাবে ক্ষমতা গ্রহণের, তো ওই সরকার তো অসাংবিধানিকই ছিল। আমার মনে হয় যে এই ইন্টারিম গভর্নমেন্টের লিগ্যালিটি নিয়ে প্রশ্ন করার এই পর্যায়ে আসলে সুযোগ নেই, এবং এটা থাকার উচিতও না, কারণ আমরা এমনিতেই মহা সংকটের মধ্যে আছি। ব্যারিস্টার রাশিদ ইমাম বলেছেন যে ডক্ট্রিন অফ নেসেসিটি, তো আমরা এমনিতেই মহা সংকটে আছি। আমি একটা অন্য প্রশ্ন তুলতে চাই, এটা আপনার কাছ থেকে প্রথমে আমি শুনতে চাই যে তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসলে জটিলতাটা কি, সেটা আমরা মোটামুটিভাবে আপনারা দুজনই স্পষ্ট করেছেন। এখন যে সরকারটি আছে, এই সরকারটি ওই ভূমিকায়, অর্থাৎ একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের ভূমিকায় অবতীর্ণ হবার জায়গায় আছে কি না। 2007-8-এ সবাই সমালোচনা করেছে ওই সরকারের, আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে, আবার সবাই তার অধীনে নির্বাচনে গেছে, কেউ নির্বাচন বর্জন করেনি। আওয়ামী লীগ বলেছে যে তারা তাদের আন্দোলনের ফসল তারা ওথ টেকিং সেরিমনিতে ছিল এবং তারা বৈধতা দিবে বলেই নির্বাচনের আগেই অঙ্গীকার করেছে। তো এরকম একটা পরিস্থিতি এই সরকারের জন্য ওই পরিস্থিতিটা আছে কিনা, কারণ সরকারের সঙ্গে আওয়ামী লীগের একটা দূরত্ব আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে সরকারের সঙ্গে বিএনপিরও এক ধরনের দূরত্ব বা মতবিরোধ, অন্যান্য রাজনৈতিক দল তো আছে। সব মিলিয়ে আপনারা কি মনে করেন ব্যারিস্টার রাশিদ ইমাম? জি, ধন্যবাদ। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রথমে আমি বলবো যে প্রথমে এই সরকার যখন এসেছে তখন সকলের সমর্থন ছিল। সকল বলতে আমি এখানে রাজনৈতিক দলগুলোরও কথা বলছি, কিন্তু ইনক্রিজিংলি ডে বাই ডে যেটা হচ্ছে যে প্রথমত ধরেন ইলেকশন নিয়ে যে একটা ধোঁয়াশা এখনও রয়ে গেছে, যে এখনও এত মাস পরেও স্পষ্ট করে বলা হয়নি ইলেকশনের রোড ম্যাপ বা এক্স্যাক্ট টাইম ফ্রেম। একটা ধারণা পাওয়া গেছে যে বছর শেষে বা 2026-এর পরে। তো এটা নিয়ে তো আমি দেখতেই পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছেন। শুধু অস্থিরতা না, এটা এখন সন্দেহে পরিণত হচ্ছে যে আদৌ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যটা কি ক্ষমতায় থাকা। সো এটা একটা প্রবলেম দেখা দিচ্ছে যে আস্থাটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এবং যত দিন যাবে আমার ধারণা আস্থাটা আরও হারাবে, কারণ নির্বাচন যত পেছাবে তত আস্থাটা হারানোটাই স্বাভাবিক। আর এই আস্থা হারানোর পিছনে আরও কিছু কারণ আছে। আরেকটা হচ্ছে, কিছুদিন আগে আপনার যদি খেয়াল করে থাকেন, একটা খসড়া অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের ওপরে পাবলিসাইজ করা হয়েছিল, এবং ওই খসড়া অর্ডিন্যান্সে বেশ কিছু প্রভিশন ছিল যেটা কিন্তু আপত্তিজনক একেবারে। তার মধ্যে একটা প্রভিশন মানে আমি অনেকবার পড়েছি, বিকজ আমার প্রথমে বিশ্বাস হচ্ছিল না যে এরকম একটা প্রভিশন থাকতে পারে। সেই বিধানটা কি ছিল, যে অন্তর্বর্তীকালীন সরকার যা কিছুই করুক না কেন সেটা আদালতে তোলা যাবে না, আদালতে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। এটা তো রীতিমতো একটা অটোক্র্যাটিক প্রভিশন হয়ে গেল। সো ওই খসড়াটা নিয়ে তারপরে আমি দেখলাম অনেক আলাপ আলোচনা বিতর্ক হয়েছিল, এবং ওই খসড়াটা হয়তো শেলফ করেছেন ওনারা, আমি জানি না। বাট এটা আরেকটা এক্সাম্পল যে কেন আস্থাটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। একটা তো আমি বললাম যে ইলেকশন নিয়ে যে ধোঁয়াশা, সো যতদিন যাবে এটা বাড়তে থাকবে। এতদিন পর্যন্ত ওনারা আমাদেরকে আস্থা দিয়েছিলেন যে এতগুলো সংস্কার কমিশন করেছি, সংস্কার কমিশন প্রস্তাব এই মাসে বা আগামী মাসের মধ্যেই দেওয়া কথা। তারপরে তো আরেকটা ঐক্যমত কমিশনও গঠন করা হবে। তো আমরা তো কমিশনের পর কমিশন দেখছি, কিন্তু এখনো কোনো ক্ল্যারিটি পাচ্ছি না কেন ওনাদের মেয়াদ নিয়ে। ইলেকশন কবে হবে, ইলেকশন কার আন্ডারে হবে, এগুলো নিয়ে কিন্তু সুস্পষ্ট কিছু পাচ্ছি না। এখানে আরেকটা জিনিস, যে ইলেকশন সংক্রান্ত নির্বাচন কমিশনের একজন সদস্য সাক্ষাৎকারে আমি দেখছিলাম যে ওনারা সুপারিশে কিছু শর্ট টার্ম সুপারিশ করবেন, যে এগুলো বাস্তবায়ন করে যাতে ইলেকশনের যা মিনিমাম যা প্রয়োজন একটা সুষ্ঠু অবাধ ইলেকশন হওয়ার জন্য, আর কিছু লং টার্ম করবেন যেটা হয়তো নির্বাচিত সরকার যেটাই আসবে তারা বাস্তবায়ন করবেন। তো সেটা যদি হয় ভালো, কিন্তু এখনো এই ব্যাপারে এত ধোঁয়াশাটা ইজ নট এ গুড সাইন। তো আমার মনে হয় এই ব্যাপারে ইমিডিয়েটলি ওনাদের ক্ল্যারিটি দরকার, এবং এই কমিশনগুলো যেভাবে কাজ করছে, মানে আমি যতটুকু দেখেছি নির্বাচন কমিশন, যেটা নির্বাচন সংস্কার কমিশন, সেটা কিন্তু এক্সটেন্সিভ পাবলিক কনসালটেশন করেছে। সেই মতামতগুলো নিয়েই আমি আশা করছি ওনারা সুপারিশগুলো করবেন।
I cannot say the same for the other commissions. In particular সংবিধান সংস্কার কমিশন, আমি এক্সটেন্সিভ কনসালটেশন ওনাদের কাউকে করতে দেখিনি পত্রপত্রিকায়। তার অর্থ এটাই যে যে সুপারিশগুলো আসবে সেটা কি গ্রহণযোগ্য হবে সবার কাছে, সে ব্যাপারে কি খুব সহজে ঐক্যমত স্থাপন করা যাবে, এইসব প্রশ্ন কিন্তু আছেন। সময় তো চলে যাচ্ছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনও পুরোপুরি নিয়ন্ত্রণে এখনো আনতে পারেনি এবং এটা রিয়ালিটি। তো যত দিন যাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো আরও খারাপের দিকে যাচ্ছে। এটার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোলে আনতে হলে আমাদের নির্বাচিত সরকার দরকার, শক্তভাবে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে কন্ট্রোলে আনতে পারে। তো এগুলো অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমরা এই যে মব জাস্টিস, যে মব জাস্টিস কিন্তু কারো পারপাস সার্ভ করছে না। এখানে যদি একটা ধারণা ক্রিয়েট করার চেষ্টা হয়েছিল যে মব জাস্টিস তো হচ্ছে মেইনলি আমাদের পতন হয়েছে যে সরকারের তাদের লোকজনের বিরুদ্ধে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই মব জাস্টিস কি ট্রুলি ভিকটিমসদের জন্য ন্যায় বিচার এনশোর করছে? ভিকটিমসদের তালিকায় জুলাই অগস্ট অভ্যুত্থানের যে ভিকটিমস ছিল, আমরা কিন্তু একটা খসড়া তালিকা দেখলাম প্রথম আলোতে আমি, যে একটা প্রিলিমিনারি তালিকা বের হয়েছে, 800 এতজন মারা গেছেন এবং শহীদ হয়েছেন এবং 11,000 সামথিং ইনজোর্ড হয়েছেন। এতদিন লাগলো একটা তালিকা করতে। ওনারা কি ন্যায় বিচার পেয়েছে? এটা তো একটা প্রায়োরিটি হওয়ার কথা ছিল এই সরকারের। ওনারা যখন প্রথম এসেছিল ওনারা বলেছিলেন এটা ওনাদের টপ প্রায়োরিটি হবে। মানে আমার জানা মতে, আমি যেহেতু আইনাঙ্গনের মানুষ, অনেকেই কিন্তু এখনো জানেও না মামলা কিভাবে ফাইল করতে হবে, পুলিশ স্টেশনে গিয়ে ওই সহযোগিতা পায়নি। কিন্তু পুলিশ যে এই গণহারে মার্ডার কেসগুলো ফাইল করছে এটা কিন্তু মবের সম্মুখীন হয়ে, আগের স্টাইলে, আগে যে ম্যাল প্র্যাকটিসেস গুলো একদম গায়েবী মামলা সেই স্টাইলে এনারা কিন্তু ন্যায় বিচার পাচ্ছে না এখনো। সো ন্যায় বিচারের কথা আমরা যখন বলি, একদিকে যেরকম ভিকটিমস এবং অন্যদিকে হচ্ছে যাদের বিচার হচ্ছে তাদেরও তো কিছু সাংবিধানিক অধিকার আছে। এই যে কোর্ট প্রেমিসিসে মারধর, এগুলো কি খুব সহজে ম্যানেজ করা যেত না একটু সিকিউরিটি বাড়িয়ে? সেটা না হয় এখন কমেছে বেশ কিছু দূর, বাট ন্যায় বিচারের কথা আসতে গেলে যে ভিকটিমসদের ন্যায় বিচার যদি আমরা করতে চাই, তাহলে আমাদের এদিকেও ওনাদের এই যে সাংবিধানিক যে অধিকারগুলো আছে দ্রুত বিচার পাওয়ার, এই যে ফলেন রেজিম তাদের লোকজনের কথা বলছি, আমার মনে হয় আপনি যেটা বলছেন যে ম্যানেজ করা যেত কিছু মেজার নিলে, সবচেয়ে বড় যেটা কথাবার্তা সকলে যারা দায়িত্বে আছেন তারা যদি সংযত থাকতেন, সেটা অনেক বেশি মানে ঘৃণা ছড়িয়ে দেয়া, আক্রোশ তৈরি করবার যে প্রবণতা, প্রভোগ করবার চেষ্টাটা না থাকলে অনেক সহজ হতো। জি, অ্যাবসলিউটলি ওই প্রভোকেটিভ বক্তব্য বা ইভেন ল্যাক অফ কোঅর্ডিনেশনও তো আমি দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে। ওনাদের এক একজন উপদেষ্টা এক এক কথা বলছেন, যেটা অত্যন্ত দুঃখজনক। হয়তো ওনাদের রিসোর্স লিমিটেশনস আছে, অনেক ধরনের চাপ আছে, অ্যান্ড 15 বছর ধরে প্রত্যেকটা ইনস্টিটিউশনস ধ্বংস করা হয়েছে। সো সময় তো লাগবেই, মানে আমি ওটা জানি, আমি রিয়েলাইজ করছি যে সময় লাগবে, কিন্তু মানে অনেক দিন তো হয়ে গেছে। সো ওনারা যদি ম্যানেজ করতে না পারেন আইন শৃঙ্খলার সিচুয়েশনটা, তাহলে যত দ্রুত নির্বাচন দেওয়া যায় তত দেশের জন্য ভালো হবে। কারণ এই সুযোগটা তো আমাদের পার্শ্ববর্তী দেশও নিচ্ছে। আপনারা তো দেখেছেন অপপ্রচারের যে একটা ঝড় ভারত থেকে এসেছিল, এই সুযোগটা তো ওনারা এখনো নিয়ে যাচ্ছে। এবং এর রেসপন্সেও যে প্রাইম মিনিস্টার মোদি, উনি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদি, উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, হ্যাঁ দুঃখজনক স্টেটমেন্ট, এটা হয়তো দেওয়া উচিত হয়নি, কিন্তু আমাদের দেশে যে রিয়াকশনটা এসেছে সরকারের একজনের থেকে, এটা কি অ্যাট অল দরকার ছিল এরকম একটা পরিস্থিতিতে? আমরা কি এক্সট্রিমিজম দিয়ে কাউন্টার করব, নাকি তথ্য দিয়ে, ফ্যাক্টস দিয়ে কাউন্টার করব? আমাদের অ্যাপ্রোচটা তো সেটা হওয়া উচিত, আমাদের অ্যাপ্রোচটা কনসিলিয়েটরি হওয়া উচিত। আমি হয়তো একটু বেশি বলে ফেললাম। আমার কাছে মনে হয়েছে যে এই সরকারের শুরুতে, আমার আবার প্রশ্নটা আবার স্মরণ করিয়ে দিচ্ছি, এই সরকার একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার কিনা এবং সেরকম নির্বাচন তারা করতে পারবে কিনা আসলে? হ্যাঁ, পারসেপশন পলিটিক্সে ম্যাটার করে এবং পারসেপশন কি দাঁড়াচ্ছে? পারসেপশন ওয়াইজ তো আসলে এই বিগত ফ্যাসিস্ট রিজিম বাদে সবার কিন্তু ওই পর্যায়ে যখন ডক্টর ইউনূস সাহেবকে দিয়ে এই গভর্নমেন্ট ফর্ম করা হলো, সবার কিন্তু একটা আস্থা তৈরি হয়েছিল। এবং আমি এখনো এটা বলতে চাই না যে সেই আস্থা নষ্ট হয়েছে বা পরিপূর্ণভাবে নষ্ট হয়েছে বা আংশিকভাবে নষ্ট হয়েছে, বাট এটা ঠিক যে এই আস্থার মধ্যে কিছু সংকট দেখা দিয়েছে, কিছু অনাস্থার বীজ রোপিত হয়েছে। এটাও আমি কিছু কারণ, রাসনাপা অলরেডি কিছু কারণ বলেছেন। আমার কাছে মনে হয়েছে যে
ওই যে খুব পরিচিত একটি হাদিস আছে, ইন্নামাল আমালু বিন নিয়াত, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই ইন্টারিম সরকার শুরুতে যে ফ্লাওয়ারি, যেই জাতিকে আলোকবর্তিকা দেখিয়েছিল, যেই কথাবার্তাগুলো দিয়ে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আমরা যেই সংস্কার বা যেই ব্যবস্থাপনার উন্নয়ন, সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ করার, এটার কিন্তু একটি অ্যাসপেক্ট। আরেকটি অ্যাসপেক্ট হচ্ছে দেশে কিন্তু এই যারা অনির্বাচিত সরকার দিয়ে দেশ পরিচালনার মতো বাস্তবতা নেই। এখানে অনেক রাজনৈতিক দল আছে। আওয়ামী লীগের পতনের পর বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল, এর সাথে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল কিন্তু ফিল্ডে আছে। এখন আপনি এই কাজগুলো করার মধ্যে আপনি নিজেকে প্রকান্তরে কিছুটা, আমি বলবো না যে সবাই, বাট আপনি সরকারের ভেতরে আরেকটি মানে কিছুটা সরকারের ভেতর আরেকটি সরকারের কার্যক্রম বা সরকারের মূল চিন্তা চেতনার সাথে ভিন্ন চিন্তা চেতনার বহিঃপ্রকাশ আমরা কিন্তু র্যান্ডম দেখতে পাচ্ছি। এবং আমরা কিছু কিছু সময়ে আশ্চর্যান্বিতও হচ্ছি যে আসলে কি এই স্টেটমেন্টটা, এই আলোচনাগুলো, এটা কি এই ইন্টারিম গভর্নমেন্টের নাকি এই পার্টিকুলার উপদেষ্টার ব্যক্তিগত? যদি ব্যক্তিগতও হয়ে থাকে, সেটার এফেক্ট যদি তত্ত্বাবধায়ক এই ইন্টারিম সরকারের উপরে পড়ে, ব্যক্তিগত হবার কোনো সুযোগ নাই তো। না, ওটাই বলছি, তারা উনি যদি ব্যক্তিগতভাবেও যৌথভাবে দায়িত্বশীল ফেসবুকে উনি যদি পোস্ট দেন বা নিজে ব্যক্তিগতভাবে বক্তব্য দেন, সেটা কিন্তু ইন্টারিম সরকারের উপরে এসে পড়বেই, কারণ হি ইজ এ পার্ট অফ। আদারওয়াইজ আপনাকে ওখান থেকে স্টেপ ডাউন হয়ে আপনাকে আদারওয়াইজ পলিটিক্স করতে হবে অথবা অ্যাক্টিভিস্ট হতে হবে। এখন এই যে সমন্বয়গুলো, এখানে আমরা একটা মেসাকার অবস্থা দেখতে পাচ্ছি। আমরা অনেক সময় অনেকে দুষ্টুমি করে বলে, এই যে আমরা বলি মাথাভারী প্রশাসন, এই ইন্টারিম সরকার হচ্ছে কমিশনভারী সরকার। অনেকগুলো কমিশন হয়েছে, যেই বিষয়ে আরো কিছু হচ্ছে এবং আরো মনে হয় চলতেই থাকবে। এই যেই কয়টা কমিশন হয়েছে, এই কমিশনের প্রত্যেকটির ডিপার্টমেন্ট রয়েছে। আমি যদি বলি দুদকের অফিস আছে, রেডি অফিস, নির্বাচন কমিশনের রেডি অফিস, মানবাধিকার কমিশনের রেডি অফিস। এরা নতুন করে আবার একটা কমিশন, নতুন করে অফিস সেট আপ, নতুন করে লোকবল, এই যে নিয়ে সময়ক্ষেপণ, এবং যেটা এখানে আলোচনা এসছে যে তাদের তো আসলে সাংবিধানিকভাবে আপনি হ্যাঁ অর্ডিন্যান্সের একটা বিষয় আছে, কিন্তু আপনি কি সমস্ত কিছু এই ইন্টারিম সরকারের আন্ডারে অর্ডিন্যান্স দিয়ে কি আপনি বাস্তবায়নের সেই প্রচেষ্টা বুদ্ধিমানের কাজ হবে? তাহলে আপনি এই যেই সমস্ত জায়গায় আমরা মৌলিক পরিবর্তনের কথা বলছি, অর্থাৎ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন এবং এখানে পুলিশি ব্যবস্থার উন্নয়ন, প্রশাসন ব্যবস্থায় স্থিতিশীলতা, আমরা এই সাংবিধানিক যেই আস্থা, জনকল্যাণে আরও কোনো ডিপার্টমেন্ট, বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলোর মৌলিক মান উন্নয়ন, তো আপনি তাহলে করবেন কোন কাজটা আগে? এর মধ্যে আপনি যেটা হলো, আপনি জানেন যে দিস ইজ ভেরি মাচ ওপেন সিক্রেট, যে এখানে সরকারের মধ্যে যারা অনেকে উপদেষ্টা হয়েছেন, আমি যদি খোলামেলা করে বলি ছাত্র প্রতিনিধি যারা হয়েছেন, তাদের যারা এলাই, তারা যে সংগঠন থেকে এসছে, তারা এখন একটি রাজনৈতিক দল তারা খোলার জন্য ঘোষণা অলরেডি দিয়েছেন। তো এই বিষয়গুলো তো এসে ওই যেটাকে বলে যে সরকারের আন্ডারে, সরকারের সহযোগিতায় যদি রাজনৈতিক দল গঠনের মতো প্রক্রিয়া হয়, তাহলে তো ওই যে কিংস পার্টি কনসেপ্টটা চলে আসবে। আমি রাজনৈতিক দল খোলা নিয়ে বা নতুন রাজনৈতিক দল হওয়া নিয়ে আমার কোনো অবজেকশন নেই, এটা হতে পারে, এটা গণতান্ত্রিক রাষ্ট্রে হবে, হওয়াটাও স্বাভাবিক। যদি এই যে যারা ছাত্র আন্দোলন করেছেন বৈষম্য বিরোধী, তারাও যদি রাজনৈতিক দল করতে চান, এই ব্যাপারেও আমি মনে করি কোনো অসুবিধা থাকার কথা না। কিন্তু আপনাকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা বুঝতে হবে। আপনি সরকারের পার্ট হয়ে আপনি যদি এটা বোঝা যায় যে যারা এই রাজনৈতিক দল খোলার ঘোষণা দিচ্ছেন তারা সরকারি প্রোটোকল পাচ্ছেন, তারা বিভিন্ন এজেন্সির প্রোটোকল পাচ্ছেন, এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে এখানে যারা 10, 20, 25, 30 বছর ধরে, ইভেন 50 বছর ধরে যারা রাজনীতি করেন, যেই সমস্ত রাজনৈতিক দল, তাদের যে রাজনৈতিক চিন্তা চেতনা, তারা তো আস্থাহীনতায় ভুগবেন। তারা তো আস্তে আস্তে মনে করবেন যে আমাদেরকে বোধহয় মাইনাস করার বা কোনোভাবে সাইড আউট করার জন্য বোধহয় এই প্রক্রিয়া চলমান রয়েছে। এই জায়গাটায় আস্থায় আনার ক্ষেত্রে আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্টের তৎপরতার খুবই অভাব রয়েছে। এজন্য আমি শুরুতে ওই হাদিসটার রেফারেন্স দিয়েছি। যদি আপনাদের নিয়ত, সরকার প্রধান কি কোনো কারণে জিম্মি হয়ে পড়েছেন? কারণ আমার কাছে তো ডক্টর ইউনূস সাহেবকে খুব পার্সোনালি সম্পন্ন মানুষ মনে হয়। হি হ্যাজ গট গাটস। আমার মনে হয় যে ওনার ইন্টারন্যাশনাল কানেকশনস, ওনার জীবনের অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে
আমি ইউনূস সাহেবকে খুবই গাঢ়সম্পন্ন মানুষ মনে করি, বাট আমরা পর্দার অন্তরালের অনেক কিছু হয়তো বা জানি না। যদি এরকমটা হয় যে নিয়ন্ত্রণহীনতাটা মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে যাচ্ছে, তাহলে তো আমাদেরকে প্রকান্তরে ভেবে নিতেই হবে যে উনি বোধহয় কোনো কারণে অসহায়ত্ব ফিল করছেন, বা ওনারও হয়তো বা অনেক জায়গায় হস্তক্ষেপ করার সুযোগ নেই, অথবা যেটা আমি বলছিলাম যে সরকারের ভেতর বোধহয় সরকারি ক্ষমতা চর্চার বোধহয় কোনো অনুশীলন তৈরি হয়েছে। এই জায়গাগুলো কিন্তু হবে ভয়ঙ্কর। দেখুন, আমরা কিন্তু একটি সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসছে। আমরা 16 বছরের যে ফ্যাসিস্ট শাসনামল দেখেছি, আমরা কিন্তু এর কোনো রিফ্লেকশন, এর কোনো রিজেম্বলেন্স আমরা দেখতে চাই না। আমরা কিন্তু এর কোনো দিক থেকে কোনো সিমিলার ফর্মের কোনো রাজনৈতিক চর্চা, সরকারি যারা সরকার ফর্ম করবেন তাদের মধ্যে, রাষ্ট্র পরিচালনার মধ্যে ওই ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকুক, এটা আমরা মনে প্রাণে চাই না। এটার কারণেই কিন্তু তাহলে তো এই যে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিল, তাহলে সেটার তো কোনো মূল্য থাকলো না। একই সঙ্গে আমার তো মনে হচ্ছে যে আজকে যে কমিশনসগুলো করে আপনারা যে ব্যস্ততা, যে আপনাদের পেরিফেরি ওপেন করে ফেলেছেন, সেদিক থেকে কিন্তু যদিও দেখানো হচ্ছে যে ট্রাইব্যুনাল ফর্ম হয়েছে, সেখানে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু খুবই দুঃখজনক যে আজকে কতজন ছাত্র জনতা, রাজনৈতিক কর্মী মারা গিয়েছেন সেটার আমরা পরিপূর্ণ লিস্ট পাইনি। খুব সম্ভবত সমকাল পত্রিকার নিউজ যে জাতিসংঘের যে মানবাধিকার যে ডিপার্টমেন্ট, সেখানে তারা চাওয়ার পরও গভর্নমেন্ট কিন্তু তাদেরকে তালিকা দিতে পারেন নাই। মানে ইটস হোয়াট এ শেম। তাহলে এই সরকারের যেই বেসিস, যেটা যাদের রক্তের উপরে দাঁড়িয়ে এই নতুন বাংলাদেশ গড়ার আমরা কথা বলছি, এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে জনগণ প্রকান্তরে ম্যান্ডেট দিয়েছে, আমরা তো সেই লক্ষ্য থেকে তাহলে দূরে সরে যাব। আমরা বিচ্ছিন্নভাবে আহতদের কিছু সহযোগিতার আমরা চিত্র টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় দেখি, কিন্তু আসলে কি সত্যিকার অর্থে কতগুলো পরিবার এফেক্টেড হয়েছে এই গণহত্যার সেই দুর্বিষহ প্রক্রিয়ার মধ্যে, সময়গুলোতে কতগুলো ছাত্র জনতা আজকে এখন পর্যন্ত হাসপাতালে আছে, কারা অঙ্গহানি হয়েছে, কারা আমরা অনেকে চোখ হারিয়েছে, তাদের অনেক বর্ণনা আমরা ওই ফাউন্ডেশনসগুলোর বিভিন্ন প্রোগ্রামগুলো শুনতে পারি। কিন্তু আমাদের কাছে কিন্তু এখন পর্যন্ত এর পরিপূর্ণ তালিকা নিয়ে গভর্নমেন্ট সেগুলোকে অ্যাড্রেস করেছে, সেগুলোকে মানবিকভাবে সমাধানের চেষ্টা করেছে, আমরা কিন্তু সেটা দেখতে পাইনি। বরঞ্চ তারা, আমার কাছে মনে হয়েছে যে বিভিন্ন ইস্যুতে পিং পং খেলছেন। এবং আমরা এই কথাও স্পষ্ট যে তাদের আসলে, আপনি কিন্তু যে কোনো কাজ করার আগে আপনাকে লক্ষ্য স্থির করতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে তারা কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্যচ্যুত হচ্ছেন, নতুন লক্ষ্য নির্ধারণ করছেন, এগুলো কিন্তু ভয়ানক হবে। এবং আমরা কিন্তু ওই রাজনৈতিক বাস্তবতা দেখতে চাই না যেখানে পতিত ফ্যাসিস্টদের কোনো অংশের সহায়তা অথবা অ্যাক্টিভ অংশগ্রহণের মাধ্যমে এখানে কোনো আবার রাজনৈতিক আন্দোলন হোক, এমন কোনো প্রক্রিয়া শুরু হোক যেটাতে আসলে এই 5ই আগস্টের যে অর্জন সেটা ভুলুণ্ঠিত হয়। আমরা কিন্তু সেই ধরনের আতঙ্ক বোধ করলেও সেটা বাস্তবে দেখতে চাই না। ব্যারিস্টার রাজশাহী ম্যাম, আপনি নিজেই বলছিলেন যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলা হয়েছে বিগত দিনগুলোতে, এবং এমনকি জুডিশিয়ারিও সেই প্রশ্নের ঊর্ধ্বে ছিল না বা বিতর্কের মধ্যে ছিল। আজকে যে জায়গায় জুডিশিয়ারি দাঁড়িয়ে এবং যে সংকট আসলে দেখা যাচ্ছে বা আপনারা দুজনই তুলে ধরবার চেষ্টা করছেন, সেই সংকট নিরসনের কোনো ভূমিকা রাখবার জায়গায় জুডিশিয়ারি আছে কিনা? জি, অবশ্যই আছে। একটা গুরুত্বপূর্ণ জায়গায় জুডিশিয়ারি আছে, কারণ জুডিশিয়ারির সাংবিধানিক দায়িত্বটা কি, আমরা যদি সেখান থেকে শুরু করি, সেটা হচ্ছে এক্সিকিউটিভ বা নির্বাহী বিভাগের যদি ক্ষমতার কোনো অপব্যবহার হয়ে থাকে, সেটার বিরুদ্ধে জুডিশিয়ারি অ্যাকশন নিতে পারে আর্টিকেল 102 এর মাধ্যমে, যে রিটের মাধ্যমে, রিট জুরিসডিকশন যেটা দেয়া হয়েছে সুপ্রিম কোর্টে, হাইকোর্ট বিভাগকে। তো জুডিশিয়ারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যদি তাদের মনে হয় যে বর্তমান ও নির্বাহী বিভাগ কোনো ধরনের অপব্যবহার করছে তাদের ক্ষমতার। এটা একটা। দ্বিতীয়টা হচ্ছে যে আমি একটু অ্যাড করব, আমার সহবক্তা যেটা বলছিলেন যে এই আপনার আগের যে প্রশ্নটা ছিল যে ইলেকশন
ইলেকশন যদি এই সরকারের অধীনে করতে হয় সেক্ষেত্রে এই সরকারকে নিরপেক্ষভাবে সবাই দেখছে কিনা, সেই জায়গায় আছে কিনা। এখানে যে কথাটা উনি যুক্ত করলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সরকারের মধ্যে যারা আছেন তারা এখনো সরকার থেকে না বেরিয়ে পলিটিক্যাল পার্টি যদি ফর্ম করে, তাহলে তো সরকারের পৃষ্ঠপোষকতায় সেই পলিটিক্যাল পার্টি ফর্ম করা হবে। সেই পার্টি যখন নির্বাচনে যাবে, তাহলে এই সরকারকে কিভাবে নিরপেক্ষ দেখা হবে? এটার সলিউশন খুব কমপ্লিকেটেড না। যদি ওনারা পলিটিক্যাল পার্টি ফর্ম করতে চান, সরকারে যারা আছেন কয়েকজন, সেক্ষেত্রে তাদের পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে ওনারা পলিটিক্যাল পার্টি ফর্ম করুক, তারপরে নির্বাচনে যাক। তাহলে নিরপেক্ষতার এটলিস্ট অপটিক্সটা একটু বেটার হবে, কারণ আপাতত অপটিক্সটা একেবারেই নিরপেক্ষ না। এটা জাস্ট যুক্ত করতে চাচ্ছিলাম। এবার কামিং ব্যাক আপনার প্রশ্নটাতে, যে জুডিশিয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে, যেটা আমি বললাম যে ওনাদের রিট জুরিসডিকশনের মাধ্যমে ওনারা নির্বাহী বিভাগের অপব্যবহার ক্ষমতার এগুলোকে থামাতে পারে, চেক হিসেবে কাজ করে। এছাড়া ধরেন ঢালাওভাবে যে হত্যার মামলাগুলো ফাইল করা হচ্ছিল, এগুলো যখন কোর্টে উঠবে তখন এগুলো যদি কোনো এভিডেন্স না পাওয়া যায়, সেক্ষেত্রে এগুলো বাতিল করতে পারে, খারিজ করতে পারে। জুডিশিয়ারি যদি ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকে অ্যান্ড আদৌ ইনভেস্টিগেশন যদি স্বাধীন হয় অ্যান্ড জুডিশিয়ারি যদি স্বাধীন হয় অ্যান্ড তারপরেও যদি কোনো এভিডেন্স না পাওয়া যায়, সেক্ষেত্রে এগুলো খারিজ করতে পারেন। আরেকটা হচ্ছে যে আমার সহবক্তা একটা কথা বলেছিলেন যে এই 15th অ্যামেন্ডমেন্টে যে জাজমেন্টটা হয়েছে, এটা কি আমাদের বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কিছু বলে কিনা? কারণ অনেকেই এমন একটা ধারণা তৈরি হয়েছে যে এটা তো খুব কনভিনিয়েন্ট, এখন সরকারও এটা চাচ্ছেন, তাই বিচার বিভাগও এরকম একটা রায় দিয়েছেন। এখানে কিন্তু আমি একটু দ্বিমত পোষণ করতে চাবো যে এটার ভিত্তিতে আপনি জুডিশিয়ারির স্বাধীনতা এখন বিচার করতে পারবেন না। এটার কারণটা হচ্ছে 15th অ্যামেন্ডমেন্ট আমাদের সংবিধানের 142 ধারায় যে ক্ষমতাটা দেওয়া হয়েছে সংবিধান সংশোধন করার, সেই ক্ষমতার অপব্যবহারের কিন্তু একটা ফল 15th অ্যামেন্ডমেন্ট। মানে আমি বলবো ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এক্সাম্পলস অফ অ্যাবিউস অফ দ্যাট পাওয়ার বাই এনি গভর্নমেন্ট হচ্ছে পঞ্চদশ সংশোধনী। সো পঞ্চদশ সংশোধনীটা বাতিল করা যে কোনো গণতন্ত্রের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কারণটা হচ্ছে সিম্পল। আপনি যদি তত্ত্বাবধায়ক সরকারের কথা চিন্তা করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আন্ডারে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোকে কম্পেয়ার করলেই হয় দলীয় সরকারের আন্ডারে নির্বাচনগুলোর সাথে। এটা তো কোনো কম্প্যারিজনই নাই। যেগুলো তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হয়েছে এগুলো গ্রহণযোগ্য ছিল, আর বাকি 3টা নির্বাচন কি আমি তো বলাই বাহুল্য এটার গ্রহণযোগ্যতা নিয়ে। সো তাহলে তত্ত্বাবধায়ক সরকার আমাদের দরকার গণতন্ত্রের জন্য, কারণ তত্ত্বাবধায়ক সরকারই এনশোর করবে যে সুষ্ঠু অবাধ নির্বাচন যাতে হতে পারে, অংশগ্রহণমূলক নির্বাচন। আর অংশগ্রহণমূলক নির্বাচন যদি না হয় তাহলে গণতন্ত্র কিভাবে আমরা পাবো? গণতন্ত্রের পয়েন্টটাই তো হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে দেশ পরিচালনা করতে হবে। সো এটা কিন্তু ডেমোক্রেসির সাথে ইন্টারলিঙ্কড, এবং এটাকে ধ্বংস করা হয়েছিল পঞ্চদশ সংশোধনী নিয়ে। মানে আমি যদি সেই বিচার বিভাগে সেই বিচারকের পজিশনে বসতাম, আমার খুব একটা সময় লাগতো না রায়টা দেয়ার, এটাকে বাতিল করে আংশিকভাবে, ইফ নট এনিথিং এলস। সো এটা দিয়ে বিচার করা যাবে না। কিন্তু আগামীতে গিয়ে এমন অনেক, ধরেন আরেকটা হচ্ছে যে এখন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছিল আওয়ামী লীগ আমলে, সেগুলো একটার পর একটা খালাস হচ্ছে। তো এটা নিয়ে নানা ধরনের প্রশ্ন হচ্ছে যে এখানে একটা ব্যাপার আছে, আওয়ামী লীগের আমলে ইনভেস্টিগেশনগুলো এবং মামলাগুলো কোনোটাই নিরপেক্ষ ছিল না, কোনোটাই স্বাধীনভাবে ইনভেস্টিগেশন করা হয়নি। তো সেক্ষেত্রে যদি সেক্ষেত্রে খালাস হওয়ার অর্থই যে এখন বিচার বিভাগ স্বাধীন না, তা কিন্তু নয়। আর যদি অনেক প্রশ্ন জাগে, অনেক সন্দেহ থাকে, আবার রিইনভেস্টিগেশন করা উচিত দরকার হলে। কারণ খালাস হয়ে গেছে তার অর্থ তো এই না যে কেউ তো দোষী, কেউ না কেউ তো দোষী। হয়তো যাদেরকে অভিযুক্ত করেছিলেন তারা না, অন্য কেউ দোষী। সেক্ষেত্রে ইনভেস্টিগেশন আবার ওপেন করা উচিত, আইডেন্টিফাই করার জন্য যে কারা আদৌ দোষী। এমন মামলাও সেই সময় হচ্ছে যে ঘটনাই ঘটে না, মামলা করে দেওয়া হয়েছে অ্যাবসলিউটলি ফিকটিশিয়াস যে মামলাগুলো, ভুয়া মামলাগুলো, মানে হয়রানি করার জন্য। সো সেগুলো তো ধরেন ইমিডিয়েটলি খারিজ করে দিতেই পারে। যেগুলো নিয়ে একটু বিতর্ক আছে সেই ক্ষেত্রে তো ইনভেস্টিগেশন আবার বড় বড় কেসগুলো যেগুলো বলছেন আলোচিত যেগুলো। জি, আমি না ওই শেষের অংশ দিয়ে যদি শুরু করি, আসলে আওয়ামী লীগ আমলে যে রাজনৈতিক মামলাগুলো হয়েছে এর আমি তো বলবো যে 98% হয়রানিমূলক, এবং এগুলো রাজনৈতিক নেতাকর্মীদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য, রাজনৈতিক অ্যাক্টিভিটি যাতে না করতে পারে, মিছিল মিটিং না করতে পারে, এলাকায় না থাকতে পারে, এগুলোই মূলত এর উদ্দেশ্য ছিল। হ্যাঁ, এর বাইরে যে ইনসিডেন্টসগুলো, এর মধ্যে আমরা সাবোতাজ,
এগুলোর কথা শুনি, সরকারের বিভিন্ন এজেন্সির কথা শুনি, এই জাতীয় ঘটনাগুলো আছে। এখন এটা ঠিক যে আমি যতটুকু জানি যে বিএনপির বিরুদ্ধে যে মামলাগুলো এখন খালাস পাচ্ছেন, অব্যাহতি পাচ্ছেন, এগুলো মূলত বেশিরভাগগুলোই পুলিশি তদন্ত প্রতিবেদন সাবমিটের পরে তাদেরকে খালাস দেওয়া হচ্ছে, অর্থাৎ সেগুলো প্রমাণিত হয়নি মর্মে পুলিশি তদন্ত রিপোর্ট দাখিলের মাধ্যমে। ওগুলোর একটি বিরাট অংশের মামলা, আমি যতটুকু আমার ব্যক্তিগতভাবে, যেহেতু আমি রাজনৈতিক মামলা পরিচালনায় আমার কিছু অভিজ্ঞতা রয়েছে, আমি দেখেছি যে ওগুলো আসলে মামলাগুলো পেন্ডিং করে রাখা এবং ওগুলোর মাধ্যমে সেই নেতাকর্মীদেরকে নিয়মিত আদালতে হাজিরাতে ব্যস্ত রাখা এবং তাদেরকে প্রয়োজন অনুসারে বিভিন্ন মামলায় বিভিন্ন সময় গ্রেপ্তার দেখানোর এই প্রক্রিয়াটা তখন ওই ফ্যাসিস্ট রিজিম তারা একটা প্রক্রিয়া হিসেবে নিয়েছিল। আর গুম খুনের কথা তো বললাম না, যাদেরকে বেশি মনে করেছে, রিস্কি মনে করেছে, যাদেরকে বেশি পটেনশিয়াল মনে করেছে, তাদেরকে তো সেটা আমরা কিছুদিন আগে যে গুম কমিশন যে রিপোর্ট দাখিল করেছে সেটার ভয়াবহতাই কিন্তু আমরা দেখেছি। এবং সেখানে স্বয়ং যেই সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন ফ্যাসিস্ট হাসিনা, ওনার নির্দেশক্রমে গুম সংগঠিত হওয়ার মতো তথ্য প্রমাণ কিন্তু গুম কমিশন পেয়েছে। মানে এই যে একটি দুর্বিষহ সময়, যেটা আমরা ওই সময়ে বিভিন্নভাবে বলার বা ধারণা করার চেষ্টা করেছি, সেটা কিন্তু এখন তদন্তের মাধ্যমে সামনে চলে এসছে। তবে এ কথাও ঠিক যে এই যে আজকে ইন্টারিম সরকার বিভিন্ন জায়গায় যে কাজ করছেন, বিশেষ করে আমি এর আগেও বোধহয় এসে আমি বলেছি যে যেই সমস্ত ডিপার্টমেন্টগুলোতে সরকারের ফোকাস দেওয়া উচিত ছিল, এর মধ্যে অন্যতম হচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট। আপনি দেখেছেন যে এই পুলিশের মামলা নেয়া, হয়রানি করা কিংবা পলিটিক্যাল মামলায় ফাঁসানো, হোয়াট এভার যেটাই বলি, এই যে রাজনৈতিক ছত্রছায়া কিংবা রাজনৈতিক পারপাস ফুলফিল করার জন্য আমার মনে হয় যে এই সরকারের বিচ্ছিন্নভাবে কিছু সংস্কারমূলক কাজের মধ্যে এইটা একটা প্রায়োরিটি পেতে পারত। একই সঙ্গে যে দেশীয় পুলিশ কিভাবে লেথাল ওয়েপন ইউজ করে দেশের মানুষের উপরে গুলি চালাতে পারে, এই যে তাদের আমি বলবো যে মানসিক বিকার যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট তৈরি করে দিয়ে গিয়েছে, এই যে ভয়ঙ্কর রূপ তাদেরকে দিয়ে গিয়েছে, এই জায়গার থেকে উত্তরণের কিন্তু আমরা প্রক্রিয়াগুলো এই সরকার নিতে পারতো, সেগুলো হয়তোবা আমরা দেখতে পাচ্ছি না, যা দুঃখজনক। আমি জুডিশিয়ারির ব্যাপারে একটা কথা বলবো যে এখানে জুডিশিয়ারি সংস্কারেরও একটি কমিশন হয়েছে। তারা কিছু মৌলিক বিষয়ে অলরেডি, যিনি কমিশনের প্রধান, তিনি কিছু সুপারিশের কথা প্রেস কনফারেন্সের শুরুর দিকে বলেছেন। সেখানে অবশ্য আসলে নিম্ন আদালতের ফ্যাসিলিটিস, উচ্চ আদালতে নিয়োগ এবং মামলার কার্যক্রম যাতে দীর্ঘসূত্রিতার সেই বেড়াজালে না পড়ে, এই সমস্ত বিষয়ে তারা ফোকাস করেছেন। আমার কাছে মনে হয়েছে যে সামগ্রিকভাবে যেটা বিচার বিভাগ পরিচালনার জন্য যে একটি সচিবালয়ের কথা বলা হচ্ছে, আমি সেটার সাথে একমত। এই জন্য একমত, এখন এটা ওয়ার্ক করবে কি করবে না আমরা সেদিকে চিন্তা করে তো আসলে ভালো কোনো প্রক্রিয়া থামিয়ে রাখতে পারি না। এই কমিশন, এই সচিবালয়টা এজন্য প্রয়োজন, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এটা আপনি বিভিন্ন সোর্সে, এটা কারোর অজানা নয় যে বিশেষ করে নিম্ন আদালতে কিন্তু মন্ত্রণালয়গুলোর সরাসরি কিন্তু কিছু প্রভাব রয়ে গেছে, সেগুলো প্রমোশনের ক্ষেত্রে, সেগুলো বদলির ক্ষেত্রে, এবং আমি আর বাকিগুলো না বললাম অনেক ক্ষেত্রে অর্ডার পাসিংয়ের ক্ষেত্রেও। এই জায়গাটায় কিন্তু আলাদা সচিবালয় হলে ওইটার অ্যাকাউন্টেবিলিটি যদি ফিক্স করা যায়, আমার মনে হয় জুডিশিয়ারির মান উন্নয়নে এটা একটা বড় ভূমিকা রাখতে পারে। আরও কিছু বিষয় আছে যেগুলি উচ্চ আদালতে অলরেডি আমাদের যিনি এখন চিফ জাস্টিস হয়েছেন, আমরা নিঃসন্দেহে একজন খুব সুযোগ্য প্রধান বিচারপতি পেয়েছি। উনি অলরেডি উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ওনার যে ভাবনাগুলো উনি অলরেডি প্লেস করেছেন, একটি প্রসেসের মাধ্যমে যাতে, একটি ফেয়ারনেস প্রতিষ্ঠার মাধ্যমে যাতে এই বিচারক নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়, ওই জায়গাগুলোতে আমার মনে হয় যে জুডিশিয়ারির লক্ষ্য বা জুডিশিয়ারির স্ট্যান্ডার্ড উন্নীতকরণের জায়গায় মনে হয় কাজ করা উচিত। আমি জাস্ট আমরা শেষের দিকে, আপনারা যেহেতু দুজনই যে মামলাগুলো হয়েছে এই গত কয়েক মাসে, সেই মামলাগুলো নিয়ে কথা বলছিলেন এবং আপনারা দুজনই বলছিলেন যে কতজন মারা গেছে সেই তালিকা করা যায়নি, আহতদের অবস্থা কি, তাদের কোনো পাশে দাঁড়ানো যায়নি। এই কাজগুলো যারা করেছে তাদের বিচারের প্রশ্ন, অর্থাৎ শেখ হাসিনা এবং তার সঙ্গে যারা ছিল,
তাদের বিচারের প্রশ্নটাও আলোচনার মধ্যে আছে। ট্রাইব্যুনালটা করা হয়েছে এবং এই ছাত্র নেতাদের, বৈষম্য বিরোধী ছাত্র নেতা কেউ কেউ যারা এখন রাজনৈতিক দল গড়বার প্রক্রিয়ার মধ্যে আছেন, তাদের একজন অন্তত খুব জোরের সঙ্গেই বলেছেন যে এদের বিচারের আগে নির্বাচনের কথা যারা বলবে তারা জাতীয় শত্রু। সো আমি আপনাদের, যেহেতু আপনারা দুজনই আইনজীবী, এই বিচারের প্রক্রিয়াটা কি আপনি ঠিকঠাক মতো শুরু হয়েছে কিনা এটা একটু বুঝতে চাই, এবং এই বিচার প্রক্রিয়া ন্যায্যতার সঙ্গে এবং যদি যতটা সম্ভব দ্রুততম সময় করা সম্ভব, আমি জানি না কতটা দ্রুততম সম্ভব, ততদিন পর্যন্ত নির্বাচনের জন্য অপেক্ষা করা সম্ভব কিনা, আমার শেষ প্রশ্ন, এবং সময় আমার হাতে খুব বেশি। আমার ব্যক্তিগত মত হচ্ছে যে এই যে বিচারিক প্রক্রিয়াটা, এটা একটা চলমান প্রক্রিয়া থাকতে পারে। এটার সাথে নির্বাচনের দিনক্ষণের সম্পর্ক যুক্ত করে দেওয়াটা এটা একটা খুব ভয়ানক কাজ হতে পারে। কারণ আপনি আমাদের যে জুডিশিয়াল সিস্টেম, এখানে বিচার প্রক্রিয়া দীর্ঘদিনও লাগতে পারে, বিভিন্ন কারণে দীর্ঘ সময় নিতে পারে। এখানে ইনভেস্টিগেশন স্টেজ আছে, এরপরে ট্রায়াল স্টেজ, আবার এটা তো শুধু একটি দুইটি হত্যা মামলা বা একটি দুইটি বিচ্ছিন্ন মামলার বিষয় নয়, এখানে বিস্তর অনেক মামলার বিচার প্রক্রিয়ার বিষয় জড়িত। এখন এটি যদি হয় যে কালক্ষেপণের জন্য যে রাজনৈতিক দল গঠনের সাথে এই বক্তব্যটা কোনোভাবে লিঙ্ক, তাহলে হবে দুঃখজনক। আবার বিষয়টা, বক্তব্যটা যদি এরকম হয় যে এখানের যে মেন্টাল এসেন্সটা, যেটা ইচ্ছাটা, যেটা যে এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য যারা জীবন দিয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের বিচার নিশ্চিত করার বিষয়টাকে এই সরকার প্রায়োরিটি দিবে, সেটাকে সাধুবাদ জানানো উচিত। সেই প্রায়োরিটির ক্ষেত্রে আমরা কিন্তু শুরুর থেকেই মামলা দায়ের থেকে শুরু করে এখন পর্যন্ত বিচার যে প্রক্রিয়া আরম্ভ হয়েছে, এর মধ্যে আমরা কিন্তু যথাযথভাবে অনেক কিছুর অ্যাড্রেসিংয়ের অভাব দেখেছি। এখানে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এটি অস্বীকার করার কোনো উপায় নেই যে রাজনৈতিক মামলাগুলোতে কিন্তু নাম দেওয়ার ক্ষেত্রে, প্রতিপক্ষকে ঘায়েলের ক্ষেত্রে, অনেকে নিরপরাধ মানুষকেও হয়রানির মুখোমুখি করার ক্ষেত্রে কিন্তু আমাদের দৃষ্টান্ত রয়েছে। বাংলাদেশ কিন্তু এখনও সেই কালচারের বাইরে উঠে আসেনি। সেই জায়গায় ট্রাইব্যুনালের পক্ষ থেকে ইভেন আমি তো মনে করি যে যথাযথভাবে যদি সেটা মনিটরিং করা যেত, সেটা সংশ্লিষ্ট পুলিশ স্টেশনগুলোর মাধ্যমেই এই মামলাগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নাম কালেক্ট করা এবং কোন হত্যা মামলায় কোন ঘটনার সাথে কারা সরাসরি যুক্ত ছিলেন তাদেরকে নিশ্চিত করা, এটা খুব সহজ ছিল। আপনি দেখে থাকবেন, আমি এইটুকু মানে দুঃখের সাথে বলতে হয় যে এত মামলা হলো, এটার বিচার নিয়ে অনেক কথা হচ্ছে, এখনো স্টেজ গরম হচ্ছে, কিন্তু আমরা তো অত্যাধুনিক অস্ত্র ব্যবহারকারী অনেক সন্ত্রাসীকে সুযোগের পরেও, তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় থাকার পরেও তাদেরকে আমরা গ্রেপ্তার হতে দেখিনি। আইন শৃঙ্খলা বাহিনীর শুধু পুলিশ নয়, আমি বলবো যে অন্যান্য বাহিনীর আমরা সুনির্দিষ্টভাবে দেখেছি, বিজিবির প্লাস অন্যান্য বাহিনীরও, র্যাবেরও অনেককে যেই ভূমিকা নিতে দেখা গিয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিতে কিন্তু আমরা কুণ্ঠিত হতে দেখেছি। তো আপনি বিচারের কথা বলবেন, কিন্তু যারা ভিডিও ফুটেজে নির্দিষ্ট হয়েছে, যাদেরকে চেনা গিয়েছে, যাদেরকে দেখা গিয়েছে যে তারা কি ভয়ঙ্কর রূপে সেদিন আবির্ভূত হয়েছিলেন বা সেই দিনগুলোতে আবির্ভূত হয়েছিলেন, তাদেরকে আপনারা সুযোগ থাকার পরেও তাদেরকে আপনারা বিচারের সম্মুখীন করতে পারছেন না, গ্রেপ্তার করতে পারছেন না, কিংবা কিছু কিছু ক্ষেত্রে পালানোর সুযোগ করে দিচ্ছেন। এই জায়গাটাই আমাদের ভয় যে এটা যদি কালক্ষেপণের উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এটা আমি বলবো যে এটার প্রতিবাদ করা উচিত। আমি ব্যক্তিগতভাবে নিজেও প্রতিবাদ করছি। আর যদি উদ্দেশ্য ঠিক রেখে বিচার প্রক্রিয়ার দিকে এগোতে পারে, তাহলে অবশ্যই শুধু আমি নয়, আমি তো মনে করি যে বাংলাদেশের অধিকাংশ জনগণ সাধুবাদ জানাবে। জি জি, এখানে অনেকগুলো প্রবলেম আছে। একটা হচ্ছে গিয়ে এটা পুরোপুরি অবাস্তব আমার কাছে মনে হয়, কারণ আমরা তো দুজনই আইনাঙ্গনের মানুষ। এখানে বিচার প্রক্রিয়া অনেক সময় লাগবে শেষ হতে, শুরু হলেও অনেক সময় লাগবে, কারণ এখানে এটা যদি প্রাধান্য দেওয়া হয়, প্রায়োরিটি দেওয়া হয়, তারপরেও সময় লাগবে, কারণ অনেকগুলো ধাপ পার হতে হবে। তো এটা তো সরাসরি আপিল বিভাগে মামলাটা দায়ের করা হবে না, সো একেবারে নিচ থেকে উপরে উঠবে। আরেকটা হচ্ছে যে আমাদের তালিকা করতে যে কতজন শহীদ হয়েছে এবং কতজন আহত হয়েছে, 5 মাস সময় লেগে গেল। আমরা কি দ্রুত বিচারের কথা বলছি, তারপরেও এখনো খসড়া। কিন্তু এই এভিডেন্স পাওয়া তো, এটা তো 1 সপ্তাহের মধ্যে পাওয়া সম্ভব, 1 মাসের তালিকা করতে 5 মাস, তারপরে আসেন এভিডেন্স কালেকশন।
আমার মনে হয় না বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে এত এভিডেন্স ছিল, কিন্তু আমরা এভিডেন্স কালেকশন বলেন বা সংরক্ষণ বলেন, আমি কিন্তু কোনো দৃশ্যমান পদক্ষেপ এখনো দেখিনি। তার মানে কিন্তু কত জনের সেলফোনের মধ্যে কত আপলোডও করা হয়েছে, এন্ড ডিজিটাল এভিডেন্স এখন পারমিসিবল, কিন্তু পদক্ষেপ কিন্তু আমি দেখিনি। তো পদক্ষেপ যদি ইমিডিয়েটলি নেওয়া হতো পতনের পরপর, তাহলে কিন্তু সংরক্ষণ করতে আমরা পসিবল ছিল। এখন হয়তো অনেক কিছু হারিয়েও গেছে। সো এভিডেন্স কালেকশন, তালিকা, তারপরে মামলা দায়ের করা, তারপরে মামলা প্রত্যেকটা ধাপ পার হয়ে উপরে আপিল বিভাগ পর্যন্ত যাওয়া, ইট ইজ নেক্সট টু ইম্পসিবল যে এই বিচার প্রক্রিয়া শেষ হবে নির্বাচনের আগে। তাহলে আমাদের বহু বছর অপেক্ষা করতে হবে, সেটা তো একেবারে অবাস্তব। তো তাহলে কি হবে? আচ্ছা, এবার আমি আইনজীবী হিসেবে বলছি, লিগালি কি কোনো বাধা আছে আওয়ামী লীগের নির্বাচন করার ক্ষেত্রে? নেই, কারণ আওয়ামী লীগকে তো নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। আর নিষিদ্ধ ঘোষণা করার ব্যাপারেও তো এখানে আইনি অনেক সমস্যা, জটিলতা আছে। কারণ আমরা পাস্টেও দেখেছি যে সন্ত্রাস দমন আইনের আন্ডারে একটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে গেজেট নোটিফিকেশন করে নিষিদ্ধ ঘোষণা করে দিল, ওটা উল্টাতেও 1 মিনিট লাগে, যেটা জামাতের ক্ষেত্রে হয়েছে। ইনফ্যাক্ট ওখানে তো রায়ও ছিল ওনাদের রেজিস্ট্রেশন বাতিল করে, সেটাও এখন আপিল চলমান। তো কিভাবে আমরা রেজিস্ট্রেশনটা বাতিল করব? করলেও এটা উল্টাতে কতক্ষণ লাগবে? সো আপাতত কোনো বাতিল করা হয়নি, তার মানে কিন্তু লিগালি কোনো বাধা নেই। বাস্তবতা অন্য জিনিস, জনগণ কি চায় সেটা অন্য জিনিস। আচ্ছা, এবার যদি আমরা আসি যে ব্যক্তি, মানে আওয়ামী লীগের ব্যক্তি কি এখন নির্বাচনে দাঁড়াতে পারবে কিনা, সেক্ষেত্রে আমাদের সংবিধানে বলা আছে যোগ্যতা অযোগ্যতা কি মেম্বার অফ পার্লামেন্ট হতে হলে। সো সিম্পল, যদি কনভিকশন হয়ে থাকে কোনো মামলায়, পারবে না। আচ্ছা, কনভিকশন তো এই নতুন জুলাই অগস্ট থেকে উৎপত্তি যে মামলা বা 15 বছরের কুকর্ম থেকে উৎপত্তি যে মামলা, সেগুলোর কনভিকশন তো অনেক দেরি আছে, তো সেটাও কিন্তু অযোগ্যতার না। ডুয়াল সিটিজেনশিপে অনেককে আটকানো যাবে, কারণ এদের অনেকেরই ডুয়াল সিটিজেনশিপ ছিল, তো সেটা একটা অযোগ্যতা। আরেকটা জিনিস যেটা সেদিন আমার চোখে পড়েছে, আমি এটা নিয়ে খুব একটা এখনো গবেষণাও করিনি নিজে, কিন্তু আর্টিকেল 66-এ আমাদের সংবিধানের একটা বিধান আছে এই যোগ্যতা অযোগ্যতা নিয়ে মেম্বার অফ পার্লামেন্টের। তিনি কোনো আইনের দ্বারা বা অধীন অনুরূপ নির্বাচনের জন্য অযোগ্য যদি হন, তার অর্থ যে আমাদের রাষ্ট্রপতি থিওরিটিক্যালি স্পিকিং যদি এখন একটা অর্ডিন্যান্সের মাধ্যমে যোগ্যতা অযোগ্যতা নিয়ে একটা পাশ করে যে কোন ক্ষেত্রে যোগ্য কোন ক্ষেত্রে অযোগ্য, সেভাবে কিন্তু থামানো যেতে পারে। তবে সেটা কিন্তু সবার জন্য প্রযোজ্য হবে, দল নির্বিশেষ। এবং সেখানেও কিন্তু আমাদের মানে তাদের যে সাংবিধানিক অধিকার আছে দ্রুত বিচারের এবং ওগুলো থেকে, মানে সেটাও একটা রিজনেবল, আরবিট্রারি কিছু হলে ওই আইনটাও তখন অসাংবিধানিক হয়ে যাবে। তো সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ যদি একটা অর্ডিন্যান্সের মাধ্যমে প্রেসিডেন্ট যোগ্যতা অযোগ্যতা নিয়ে একটা আইন করে, সেক্ষেত্রে হয়তো অনেকজনকে এই বিশেষ পরিস্থিতি দেখিয়ে থামানো যেতে পারে, নির্বাচন অযোগ্য বলে ঘোষণা করা যেতে পারে। বাট এগেন এটা নিয়ে কিন্তু গবেষণা আরো করতে হবে। আমি জাস্ট বলে দিলাম যে আছে কিছু একটা। সেখানে এমনিতেও এক্সক্লুড করার ক্ষেত্রে তো আসলে আইন, কাউকে এক্সক্লুড করে আইন করার ক্ষেত্রে তো কিছু ভিউ রয়েছে যে ওটাকে তো আসলে জুরিসপ্রুডেন্সিয়ালি ওটাকে হয়তো বা সবাই সাপোর্ট করবে না। বড় রাজনৈতিক দলগুলো চাইছেন যদি ক্রাইটেরিয়া সেট করতে পারে, যেটা সবার জন্য অন্যান্য রাজনৈতিক দলের সাথে এটা কনসেনসাস এনে যদি করতে পারে। কারণ হচ্ছে এটা ঠিক যে আপনি এমন কোন গোষ্ঠীকে এমন কোন সুযোগ দিয়ে রাখা ঠিক হবে না যারা ঠিক কিছুদিন আগে যেই ভূমিকা জনসাধারণের উপরে চালিয়েছে সেটার রেমিফিকেশন তারা কোনোভাবে ভোগ করবে না, তাদের সেটা রেমিফিকেশনও তাদেরকে সাফার করা উচিত বা ফিল করা উচিত। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার শিহাবুদ্দিন খান এবং ব্যারিস্টার আসিন ইমাম, অসংখ্য ধন্যবাদ আলোচনা নেবার জন্য। দর্শক, যে সরকার এখন আছে এই সরকারের জনসমর্থন বা প্রয়োজনের নিরিখে তৈরি হওয়াটা সরকার, কিন্তু বৈধতার এক ধরনের সংকট কিন্তু খুঁজলে পাওয়া যেতে পারে। কিন্তু সেই সংকটটা গভীরভাবে দেখা যাবে বা তীব্র হয়ে উঠবে যখন সরকারটা ডেলিভার করতে পারবে না বা জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। ইতিমধ্যেই তারা সেই পথে হাঁটছে এবং অনেক অপরিণামদর্শিতার পরিচয় দিয়েছে। স্বচ্ছতার অভাব,
রয়েছে, জবাবদিহিতার ধার তারা ধারছেন না, কিছু কিছু অসৎ উদ্দেশ্য পরিলক্ষিত হচ্ছে, অর্থাৎ তারা নিরপেক্ষ ভূমিকায় থাকতে পারছেন না, অন্তত সবাই না হলে সরকারের একটা অংশ, বেশ শক্তিশালী অংশ এই প্রক্রিয়ার মধ্যে আছেন। এই জায়গায় দুজনেই মনে করেন যে সংস্কারের যে কথাবার্তাগুলো বলা হচ্ছে এগুলো কতটা করতে তারা পারবেন সেটা নিয়ে যথেষ্ট সংশয় আছে। যেটুকু একটি ভালো নির্বাচন মানে আমরা সবাই জানি এটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন, যেটা দীর্ঘদিনের বাংলাদেশের মানুষের চাও, সেরকম একটা নির্বাচন করবার জন্য যেখানে যেটুকু সংস্কার করা দরকার, এবং সেটা অবশ্যই জাতীয় ঐকমত্যের ভিত্তিতে, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সেই নির্বাচন আয়োজন করাটাই হবে তাদের একমাত্র কাজ। এবং সেটা করতে পারলে তারাও বেঁচে যাবেন, দেশও বেঁচে যাবে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার পথটা সুগম হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।